ধনপল্লী নামের ছোট্ট সাজানো গোছানো সুন্দর এক গ্রাম। এই গ্রামে যেমন আছে সৌন্দর্য, তেমনি তাদের আছে অফুরন্ত টাকা। আর এই টাকার কথা জেনে এই গ্রামের উপরে নজর পড়ে একদল চোরের। কারণ সরকারি হিসাব মতে এই গ্রামে ক্রাইম রেট একেবারে শূন্যের কোঠায়। তাই সেই চার চোর প্ল্যান করে সুড়ঙ্গ খুঁড়ে সোজা গিয়ে ব্যাংকের লকার রুমে গিয়ে উঠবে। তারপর তো টাকাই টাকা। কিন্তু এই সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে তারা ভুল করে চলে যায় অন্য এক জায়গায়। আর সেখানেই মাটি চাপা ছিল এই গ্রামের ভয়ানক এক সত্য, যে সত্য এই গ্রামের কেউ জানে না। কিন্তু এমন ভয়ানক সত্য জানা মানে এর মূল্য তো দিতেই হবে, তাই না? আর সেই মূল্য যদি হয় নিজের জীবন, তাহলে কি হবে? টাকার লোভে কি শেষমেশ নিজের জানেরই বলিদান করতে হবে, নাকি ভয়ানক এই খেলায় এমন কিছু হবে যা কেউ কখনো ভাবতেও পারবে না? এমনই অকল্পনীয় টুইস্ট, ভরপুর সাসপেন্স, মেলাগুলো কমেডির সাথে গা হিম করা ক্রাইম থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি চারুয়া পাথাম। অন্ধকারের মাঝ থেকে একটা মেয়ে বলে, আমরা কোথা থেকে শুরু করব? তার পাশে ছেলেটা বলে, আলফা বি মানি হেস্ট মানে চুরি, 300 মিটার। সাংকেতিক এই ভাষার মানে কি আর এখানে আসলে কি হচ্ছে তা বুঝতে হলে আমাদের যেতে হবে গ্রামে। না না, এটা কোনো আসল গ্রাম না, এটা একটা ফিল্মের সেট। লাইটম্যানের কাজ করার লক্ষণ মনে মনে বলে, এখানে কি হচ্ছে তা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আছে একজনকে নিয়ে, সে হলো আমার বন্ধু বেদ, যে শুটিং এর কাজ বাদ দিয়ে প্রডিউসারকে তার গল্প শোনানোর কাজে ব্যস্ত। বেদের গল্প শুনে প্রডিউসার বলে, সব তো ঠিক আছে, কিন্তু কিছু জিনিস পরিবর্তন করতে হবে, তাহলেই জমে যাবে। নিজের লেখা গল্পে পরিবর্তন করতে হবে শুনলে কার না রাগ লাগে। তাই বেদ বিরক্ত হয়ে উঠে এসে লক্ষণকে ইশারায় বলে, কাজ হয়নি। লক্ষণ ওয়াকি টকিতে বলে, জলদি যা, তোর ডিরেক্টর তোকে খুঁজছে। বেদ ডিরেক্টরের কাছে যেতেই ডিরেক্টর রেগে বলে, জলদি গিয়ে ধামাকার ব্যবস্থা করো। বেদ দৌড়ে বাবলুর কাছে আসলে বাবলু বলে, এই বাবলু বড় বড় ব্লাস্ট করেছে, শুধু বলো কত জোরে হবে আর কখন করতে হবে। বেদ বলে, ডিরেক্টর রোল ক্যামেরা অ্যাকশন, আর ব্লাস্ট বলতেই ব্লাস্ট করবে। বাবলু খুব ভাব নিয়ে ডাবের পানি খেতে খেতে বলে, কাজ হয়ে যাবে। কিন্তু ডিরেক্টর ব্লাস্ট বলতেই এত ছোট ব্লাস্ট হয় যে কেউ চোখেই দেখতে পারে না। বেদ রেগে বাবলুর কাছে আসলে বাবলু বলে, আমি তো ভাবলাম বেশি জোরে দিলে কারো গায়ে লাগতে পারে, তাই আর কি। বেদ তাকে সুন্দর করে বুঝিয়ে সেটে ফিরে যায়। কিন্তু এই বলদ বাবলু বারবার একই কাজ করতে থাকে। ডিরেক্টর এভাবে পরাপর টেক নিতেই থাকে, কিন্তু বাবলু তার মতো ছোট ছোট করে ব্লাস্ট করতে থাকে। বেদ রেগে বলে, কথা বলে বুঝিস না নাকি? এত জোরে ব্লাস্ট করবি যেন পুরো সেটই উড়ে যায়। এবার আর চাপা কই। ডিরেক্টর ব্লাস্ট বলতেই বাবলু এমন জোরে ব্লাস্ট করে যে পুরো সেটই উড়ে যায়। আর ডিরেক্টর বেচারা কাক সেজে বলদের মতো বসে ভাবে, এ কি হয়ে গেল। ভয়ে বেদ দৌড়ে জান নিয়ে পালায়। তখন তার পেছনে এসে বলে, এখন কি করবি? এই ডিরেক্টর তো তোকে ওই সেটে আর জীবনেও ঢুকতে দিবে না। বেদ রেগে বলে, কি আর করার, প্রডিউসার যখন রাজি হয়ে গেছে এখন নিজেই মুভি লিখবো। লক্ষণ মনে মনে বলে, এই ছেলে প্রতিবার এমন উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে নিজে ফাঁসে আর আমাকেও ফাঁসিয়ে দেয়। বেদ তো বাসায় ফিরেই মুভির স্ক্রিপ্ট লেখার কাজে বসে পড়ে। লক্ষণ বেদের মজা নিয়ে বলে, শেষমেশ তাহলে স্ক্রিপ্ট প্রডিউসারের কথা মতো চেঞ্জ করেই মুভি বানাচ্ছিস? বেদ রেগে বলে, তা আর কি করব, নিজের টাকা থাকলে ওদের ধার ধারতাম নাকি? বেদের এত ভাব দেখে লক্ষণ রেগে বলে, তা পাশেই তো স্টেট ব্যাংক, যা সেখানে গিয়ে ডাকাতি করে টাকা নিয়ে আয়, যত সব ফালতু চিন্তা ভাবনা। তখনই ঘড়ির মোড়ক বের হয়ে ডাকতে থাকলে বেদ অবাক হয়ে কি যেন ভাবতে থাকে। যাই হোক, পরের দিন খুশি মনে প্রডিউসারের কাছে স্ক্রিপ্ট নিয়ে গেলে প্রডিউসার খুশি হবে কি, উল্টা স্ক্রিপ্ট বেদের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, তুই পুরো সেট জ্বালিয়ে দিয়েছিস, তোর সাথে আমি কেন? কোনো প্রডিউসারই আর কাজ করবে না। নিজের মুভি বানাতে চাস তো গিয়ে ব্যাংক ডাকাতি কর। বেচারা বেদের মনটাই ভেঙে যায়। তাই বাসায় ফিরে কি যেন ভাবতে থাকে। লক্ষণের কাছে বেদের এই বিষয়টা একদমই ভালো লাগছে না, কারণ সে ভালো করেই জানে বেদ এমন করে কিছু ভাবা মানেই নতুন কোনো বিপদের সংকেত। বেদ আয়নায় তাকিয়ে নিজেকে দেখতে থাকে। হঠাৎ তার চারিপাশে সব বদলে যায়। সামনে তাকিয়ে দেখে আয়নার অপর পাশে তার মতোই আরেকজন দাঁড়ানো, তবে তার ভাবসাব বেদ থেকে একদম উল্টা। বেদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কে তুমি? অপর পাশের বেদ বলে, আমি তোমার প্রতিবিম্ব, মানে তোমার মাথার ভেতরের ভাবনা। আমাকে তুমি আদু নামে ডাকতে পারো। বেদ ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি চাস তুই? আদু কেমন যেন রহস্য
স্পর্শ করে বলে, দৃশ্যাম দেখেছিস না? খুন করার পরও মোহনলাল কিভাবে লাশ লুকিয়ে নিজেকে বাঁচায়। দ্বিতীয় পর্বও চলে এসেছে, অথচ কেউ তাকে এখনো ধরতে পারেনি। বেদ ভয়ে ভয়ে বলে, তাহলে কি আমাকে এখন খুন করতে হবে? আদৌ রেগে বলে, তোর খুলির মধ্যে কি শুধু গোবর ভরা নাকি? কখনো কি তোর বুদ্ধি হবে না? আজ লক্ষণ আর ওই প্রডিউসার কি বললো? ব্যাংক ডাকাতি করতে। আর তখনই তোর ঘড়ির মোড়কও ডেকেছে। তার মানে এই প্রকৃতি তোকে কি ইশারা দিচ্ছে? বেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আমাকে এসব বুদ্ধি দিচ্ছিস কেন? আদু বলে, কারণ আমার কথা শুনলেই তোর আত্মবিশ্বাস বাড়বে, বুঝেছিস? বলেই চলে যায়। বেদের হুঁশ ফিরতেই শোনে তার দেওয়াল ঘড়ির মোড়কটা আবার ডাকছে। তার মানে বেদ পায়চারি করতে করতে সিনেমার পোস্টার লাগানো রুমে আসে। সব পোস্টারের মানি লেখা অংশতেই তার চোখ আটকে যায়। ব্যাস, সাথে সাথেই বেদ গুগলে সার্চ করে যে ইন্ডিয়ার সবচেয়ে ধনী গ্রাম কোনটা। গুগলে নাম দেখায় ধনপল্লী গ্রামের, কারণ এর নামেই তো ধন সম্পদ আছে। যাই হোক, এরপরে শুরু হয়ে যায় বেদের মাস্টার প্ল্যানিং। না জানি এই লোকের মাথায় আবার কাকে ফাঁসানোর আইডিয়া ঘুরছে। প্ল্যান অনুযায়ী বেদ একটা পুরনো গাড়ি কেনে। পরের দিন সকাল হতেই সোফার উপর পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা লক্ষণের জন্য 1 কাপ গরম কফি আর 1 বান্ডিল টাকা রাখলে লক্ষণ বেশ অবাক হয়ে ভাবে, আজ সূর্য কোথা থেকে উঠলো যে আমার জন্য কফি আনলো। বেদ বলে, একটা সস্তা ক্যামেরা কিনে নে। আর্ট ডিপার্টমেন্ট আর সাউন্ড ডিপার্টমেন্ট আমি সামলে নিব। আজই রওনা হয়ে যাব। নিজের খরচে এবার ডকুমেন্টারি বানাবো। লক্ষণ যেন আকাশ থেকে পড়ে। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ফিল্ম বানানো ছেড়ে দিবি? বেদ বলে, নিজেদের মুভি বানাতে হলে টাকা লাগবে, আর টাকার জন্য কোনো না কোনো কাজ তো করাই লাগবে। নিজেদের নাম আমরা নিজেরাই বড় করব। বন্ধুর কথায় অতি আবেগে আপ্লুত হয়ে লক্ষণ বলে, আমি তোর সাথে আছি বন্ধু। ব্যাস, দুই বন্ধু ডকুমেন্টারি বানানোর জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু গাড়ি আসতেই গাড়িতে সেই ব্লাস্ট বাবলুকে দেখে লক্ষণ রেগে বেদকে বলে, এই লোক এখানে কেন? ভুলে গেছিস ওর জন্যই আমাদের আজ এই অবস্থা। আর ডকুমেন্টারিতে এই বোম ব্লাস্ট করা লোকের কি কাজ? বেদ বলে, বাবলু সাউন্ড ডিপার্টমেন্ট সামলাবে। বলেই পেছনের দিকে খুলে ব্যাগ রাখতে গেলেই সেখানে 1 খাঁচা ড্রিঙ্কস এর বোতল আর এক মাতালকে শুয়ে থাকতে দেখে লক্ষণ জিজ্ঞেস করে, এই মাতালের কাজ কি? বেদ বলে, আরে তোর কাজে সাহায্য করার জন্য কাউকে তো লাগবে, মানে এ হলো আর্ট ডিপার্টমেন্ট। যাই হোক, এই 4 পাগল রওনা দেয় ধনপল্লী গ্রামের উদ্দেশ্যে। রাস্তায় এক ঢাবায় খেতে বসলে লক্ষণ মনে মনে বলে, এই বাবলুকে তো আমার একটুও ভরসা নেই, এ নাকি সাউন্ড ডিপার্টমেন্ট সামলাবে। বাবলুকে জিজ্ঞেস করে, তুমি শর্ট মাইক, জ্যাক, সাউন্ড সিস্টেম এসব কি এনেছো? আমি তো কিছুই আনতে পারিনি। বাবলু বিরক্ত হয়ে বলে, দেখো আমি এসব বুঝি না, আমি শুধু জানি ব্লাস্ট করতে, তাই ব্লাস্ট করব, সুরঙ্গ বানাবো আর ব্যাংক ডাকাতি করব। ব্যাস। লক্ষণ হাসতে হাসতে বলে, এই লোক মনে হয় পাগল হয়ে গেছে। জ্যাক বলে, জি আমরা ব্যাংক লুট করতেই যাচ্ছি। বাবলু বলে, এই বলদকে মনে হয় এর বন্ধু কিছুই বলেনি। লক্ষণ জলদি বেদের কাছে আসে। বেদ তখন দোকান থেকে 1 মাসের শুকনা খাবার প্যাকেট করাচ্ছে। লক্ষণ দৌড়ে এসে বলে, এরা কিসব ফালতু কথা বলছে, আমরা নাকি ব্যাংক ডাকাতি করব। বেদ বলে, আরে এই প্ল্যান তো তুই আমাকে দিয়েছিস, সেদিন না বললি পাশের স্টেট ব্যাংকে ডাকাতি করতে? তখনই তো মোরগটাও ডাকলো। আর বাবলু এই কাজের জন্য একদম পারফেক্ট। শুরু হয়ে যায় বাবলুর ফ্ল্যাশব্যাক। একদিন তার মেয়ে জন্মদিন উপলক্ষে বাসায় পার্টি হচ্ছে। বাবলু এক হাতে কেক আর আরেক হাতে বোম নিয়ে কেক টেবিলে রাখে আর বোমটা নিচে। এই বোম নিয়ে সন্ধ্যায় সে শুটিং এর স্পটে যাবে। তখনই তার মেয়ে এসে টিভির রিমোট দিলে ফোনে কথা বলতে থাকা বাবলু খেয়ালই করে না যে তার মেয়েকে সে টিভির রিমোট দেওয়ার বদলে বোমের রিমোট দিচ্ছে। ফলে টিভি অন করতে রিমোট চাপতেই পুরো ঘরই উড়ে যায়। আর সেদিন থেকে তার স্ত্রী আর মেয়ে বাবার বাড়ি গিয়ে ওঠে। বাবলু দেখা করতে গেলেও বাবলুর শ্বশুর তাকে বাসার ভিতরে ঢুকতেই দেয় না। শ্বশুর বলেছে ভাঙা বাড়ি যদি ঠিক করতে পারে তবেই সে তার মেয়ে আর স্ত্রীকে বাসায় নিয়ে যেতে পারবে। আর সেই বাসা বানানোর জন্য বাবলুর দরকার অনেকগুলো টাকার। আর সেদিন সেটে ব্লাস্ট করার কারণে ব্যাচেলার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, তাই কেউ আর তাকে কাজ দিবে না। তাই বেদ বাবলুকে বলে, এখন আমি একমাত্র তোকে কাজ আর টাকা দিতে পারবো। তাই বাবলু তার সাথে হাত মেলায়। সাথে সাথেই বেদ বাবলুকে ধনপল্লী গ্রামের ম্যাপ দেখিয়ে পুরো প্ল্যান বুঝিয়ে বলে। বেদ লক্ষণকে বলে, পাশের এই লোকের নাম হলো জ্যাক, যে মিউনিসিপ্যালিটিতে কাজ করে আর তার জীবনের একটাই দুর্বলতা, আর তা হলো ড্রিঙ্কস। সেই ড্রিঙ্কস এর বোতল যদি তুই ড্রেনেও ফেলে দিস এ সেখানেও পৌঁছে যাবে, মানে ড্রিঙ্কস এর লোভ দিলে এ সব করতে পারবে। লক্ষণ বলে, এদের ব্যাপার না হয় বুঝলাম, তা আমরা যে গ্রামে ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি সেই গ্রামবাসী কি আমাদের পূজা করে বলবে যাও সব টাকা নিয়ে পালাও? বেদ বলে, সব বুঝতে হলে তোকে আগে ওই গ্রাম সম্পর্কে জানতে হবে। গ্রামের নাম ধনপল্লী, যাকে ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ, ধনী আর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয়। এই গ্রাম গত 5 বছরে আদর্শ গ্রামের অ্যাওয়ার্ড পাচ্ছে। এই গ্রামের সবাই গুড় বানিয়ে বাইরে এক্সপোর্ট করে কোটি কোটি টাকা কামায়। এই গ্রামে না আছে কোনো ক্রাইম আর না আছে পুলিশের কোনো কাজ। আগে ওদেরকে জানিয়ে দিয়েছি, এখন শুধু ওই গ্রামে যেতে হবে। 30 দিন ডকুমেন্ট
ডকুমেন্টারি বাহানায় থেকে ব্যাংকের উপর নজর রাখতে হবে। সুযোগ বুঝে ব্যাংক ডাকাতি করে সেই টাকায় মুভি বানাতে হবে। তারপর তো আমরা কোটিপতি। লক্ষণ এভাবেই আবারও বেদের প্ল্যানে ফেসে যায়। আর শুরু হয় এই 4 অনভিজ্ঞ চোরের মিশন। সকাল হতেই গ্রামে পৌঁছে দেখে গ্রামের বিশাল বড় ঘন্টার নিচে দুইজন বসে কার্ড খেলছে। বেদ জিজ্ঞেস করে, সারপঞ্চের বাসা কোন দিকে, একটু বলবেন? এক লোক খুশিতে আত্মহারা হয়ে জিজ্ঞেস করে, আরে আপনি ইউটিউবে ভিডিও বানাবেন তাই না? বেদ বলে, ওটা ইউটিউব ভিডিও না, ডকুমেন্টারি। লোকটা খুশি হয়ে বলে, তাহলে আমার পিছনে চলেন, আমি পথ দেখাচ্ছি। মুন্সি নামের লোকটা সবাইকে গ্রামের পঞ্চায়েতের বাসায় এনে দেখে পুরো গ্রাম সেখানে জড়ো হয়ে গেছে। মুন্সি লক্ষণকে বলে, ওই যে মহিলাটা বসে আছে তার নাম বাসুদা, যে এই গ্রামের পঞ্চায়েত প্রধান। আর নিচে যে লোকটা বসা সে হলো গ্রামের জমিদার, যার কাজ হলো পঞ্চায়েতের কাজের বিরোধিতা করা, কারণ তার ইচ্ছা সে এই গ্রামের পঞ্চায়েত হবে। বাসুদা জিজ্ঞেস করে, এই ডকুমেন্টারির মাধ্যমে আমাদের গ্রামের লাভ হবে তো? জমিদার টিটকারি করে বলে, হতেও পারে। বেদ বলে, ধনপল্লী সম্পর্কে কেবল 2টা রাজ্যই জানে, কিন্তু এই ডকুমেন্টারির মাধ্যমে পুরো দেশ জানবে। জমিদার টিটকারি করে বলে, এই ছেলেদের আমরা চিনিও না, তাহলে ওদেরকে সুযোগ দিব কেন? পঞ্চায়েতের আর এক লোক বলে, এই গ্রামে কি এমন আছে, এমনই বলে তাচ্ছিল্য করে আমার ছেলে বিদেশ চলে গেছে, অথচ এই ছেলেরা আমাদের গ্রামের সৌন্দর্য পুরো দুনিয়াকে দেখাতে চায়, তাই আমি এদের সাথেই আছি। সাথে সাথেই গ্রামের সবাই হাত তুলে বলে, আমরাও এদের সাথে আছি। সবাই যখন রাজি তখন বাসুদাও খুশি হয়ে তাদেরকে অনুমতি দিয়ে দেয়। বাসুদা তার পিয়ে জনকে বলে, এই 4 জনের থাকার ব্যবস্থা করো। বেদ বলে, আসার সময় আমরা একটা স্কুল দেখেছি, তাই আমরা ওখানে থেকেই কাজ করতে চাই। জমিদারের কি মনে হয় যেন, সে বলে, ওই স্কুল আমার দাদা বানিয়েছে, তোমরা ওখানেই থাকো, সমস্যা নেই। বাসুদাও রাজি হয়ে যায়। জমিদার মুন্সিকে ডেকে বলে, প্রথম এদের পরিচয়পত্র চেক করবে, তারপর পারমিশন দেবে। জন সবাইকে নিয়ে ধনপল্লী প্রাইমারি স্কুলে এনে 3rd ক্লাসের বি সেকশনে নিয়ে এসে বলে, এই রুম নতুন হয়েছে, এখনো ক্লাস শুরু হয়নি। বেদ বলে, প্রথমে আমাদের সব জানালা বন্ধ করতে হবে। জন সন্দেহের চোখে তাকিয়ে বলে, কেন, জানালা কেন বন্ধ করতে হবে? বেদ বলে, আহা, পোস্ট প্রোডাকশন বোঝেন না? লক্ষণ জনকে ভুলভাল বোঝানোর জন্য বলে, ওই তো আলো ঢেকে স্টুডিওর মতো বানিয়ে 4:4:4 ফুটেজকে 4:4:2 এ কনভার্ট করে এডিট করে। আর কিছু বলার আগেই এত জটিল ভাষা জন আর না বুঝে বলে, হয়েছে হয়েছে, থামো, যা করবে 30 দিনের মধ্যেই শেষ করবে, কারণ 1 মাস পরেই স্কুলের ছুটি শেষ হয়ে যাবে, তাই 1 মাস পর এই রুম যেমন আছে তেমনই যেন থাকে। বাবলু বলে, আহা, চিন্তার দরকার নেই, তোমার এই 420-এর ভিজুয়ালকে আমরা 1080 বানিয়ে দিব। জন রেগে তাকিয়ে চুপচাপ করে চলে যায়। জন যেতেই চোর বাহিনী সব বেঞ্চ সরিয়ে তাদের কাজে লেগে পড়ে। এক এক করে সব দরজা জানালায় মোটা পলিথিন দিয়ে আটকে দেয়, যেন বাইরে থেকে কেউ কিছু দেখতে না পারে। সব ঠিক হয়ে গেলে ভেদ সবাইকে প্ল্যান বোঝাতে বসে। ভেদ ম্যাপ দেখিয়ে বলে, এটা হলো স্কুল আর এটা হলো ধনপল্লীর গ্রামীণ ব্যাংক। ব্যাংক থেকে স্কুলের দূরত্ব 300 মিটার। এই রুম থেকে সুড়ঙ্গ বানানো শুরু করলে 5 ঘর পার করে খনন করতে থাকলে আমরা 300 মিটার পরে ব্যাংক পেয়ে যাব। প্রতিদিন কমসে কম 10 মিটার করে খনন করতে হবে, তাহলেই 1 মাসে পূর্ণ হয়ে যাবে। এই প্ল্যান শুনে সবাই বোকার মতো তাকিয়ে থাকলে বেদ বলে, কেউ কিছু বোঝোনি তাই তো, এবার চোখ বন্ধ করে ভাবো। প্রথমে বাবলু এখানে বোম দিয়ে ব্লাস্ট করে গর্ত করবে, সেটা খোদাই করে আমরা টানেল বানাবো। এরপর রোজ রাতে বাবলু সবচেয়ে কম পাওয়ারের বোম রাখবে আর ব্লাস্ট হবে, আর যে মাটি বের হবে তা ধীরে ধীরে নদীতে ফেলে দিতে হবে। এভাবেই রোজ রাতে ব্লাস্ট করব আর সুরঙ্গ হতে থাকবে। এভাবেই সবার অজান্তে 300 মিটারের টানেল বানাবো। জ্যাক রোজ মাটি খুঁড়বে আর বালতিতে করে বাইরে আনবে, আর লক্ষণ সেই মাটি গাড়িতে করে নিয়ে নদীতে ফেলে আসবে। 30 দিন পর 300 মিটারের সুরঙ্গ তৈরি হয়ে যাবে। ব্যাস, এরপর ব্যাংকের লকার রুমের নিচে বোম রেখে ব্লাস্ট করে ভেতরে যাব আর টাকা নিয়ে পালাবো। সব আমাদের প্ল্যান মতো হয়ে গেলে আমাদের আর পায়কে। তবে কাজ শুরুর আগে 4টা জিনিস কখনো ভুল করা যাবে না। নম্বর 1, সবাইকে এটাই বিশ্বাস করাতে হবে আমরা এখানে ডকুমেন্টারি করতে এসেছি। এভাবেই আমরা গ্রামের সবার বিশ্বাস অর্জন করব। নম্বর 2, সুরঙ্গের মধ্যে যেহেতু কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না, তাই আমরা ওয়াকি টকির ব্যবহার করব। নম্বর 3, কোন কোড দিয়ে কোন কথা বোঝাবো তা এই কাগজে লেখা আছে, মুখস্থ করে নাও। নম্বর 4, আমাদের জিনিসপত্র এমন ভাবে লুকাতে হবে যেন শার্লক হোমস এসেও খুঁজে না পায়। আর আমাদের এই প্রজেক্টের নাম হবে ব্যাংক ডাকাতি। চলো কাজ শুরু করে দেই। সবাই তাদের ব্যাংক ডাকাতি জিনিসপত্র লুকিয়ে রাখে। কেউ বেঞ্চের ভিতরে ছিদ্র করে পাইপ রাখে, কেউ টেবিলের ঢাকনা উঠিয়ে নিচে বোম রাখে, তো কেউ হাতুড়ি টেবিলের নিচে লাগিয়ে রাখে, তো কেউ খননের প্রোটেকশনের সবকিছু দরজার আড়ালে লুকিয়ে রাখে। এরপর ব্যাংকের সামনে এসে ভেদ সবাইকে বলে, এই ব্যাংকের উপরই আমরা ডকুমেন্টারি বানাবো। ক্লাসে ফিরে চেয়ারের উপরে সব জিনিস রেখে পূজা শুরু করে দেয়। মানে চোর হলেও কি হয়েছে, ধার্মিক চোর। সবাই একসাথে জড়ো হয়ে গেলে ভেদ বলে, আমাদের কোড নেম রাখতে হবে। আমি ভেদ, তাই আমার নাম হবে আলফা ভি। লক্ষণের নাম হবে আলফা এল, বাবলুর নাম হবে আলফা বি।
জ্যাকের নাম হবে জ্যাক বলে উলফা জ্যাক। এটা কিছু হইল। রাত হতেই গ্রামের সবাই যার যার বাসায় দরজা আটকিয়ে বিশ্রাম নিচ্ছে। পুরো রাস্তা ফাঁকা। লক্ষণ ক্যামেরা হাতে ভয়ে ভয়ে বের হয়ে ঘন্টার দিকে তাকিয়ে থাকে। আসলে বেদ বলেছিল এই গ্রামে 9টা বাজতেই বড় ওই ঘন্টা বাজানো হয়, এরপর আর কেউ বাসা থেকে বের হয় না। ঠিক তখনই আমাদেরকে বোম ব্লাস্ট করতে হবে। ঘন্টা বাজানোর শব্দে কেউ আর সেই শব্দ শুনতে পারবে না। ঘন্টা বাজানোর কালু ঘন্টা বাজাতে আসলে লক্ষণ ভয়ে ভয়ে ওয়াকিটকিতে বলে আলফা এ পজিশনে আছে। বেদ বলে বোম রাখা হয়ে গেছে। কালু ঘন্টা দড়ি ধরে প্রার্থনা করে যেন গ্রামের সবার ঘুমটা শান্তির ঘুম হয়। বাবলু তখন যেখানে ব্লাস্ট হবে সেখানে বস্তা রেখেছে যেন ইট বেশি উপরে উঠতে না পারে। এরপর কিছুটা দূরে সরে কানে কাঠ গুজে পাতলা বোর্ড দিয়ে ঢাল বানিয়ে বলে রেডি। বেদ লক্ষণকে বলে রেডি। লক্ষণ বলে ঘন্টাও রেডি। সাথে সাথেই ঘন্টা বেজে ওঠে। এদিকে বেদের পাশ থেকে কোনো শব্দ না পেয়ে লক্ষণ বেচারা ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরেই বেদ বলে কাজ হয়ে গেছে। বাকি সবার তো খুশির কোনো সীমাই থাকে না। মানে ঘন্টা বাজার সাথে সাথেই ব্লাস্ট হয়ে গেছে আর কেউ টেরও পায়নি। বেচারা লক্ষণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ দ্বিতীয় দিন। ব্যাংক শুট করতে আসলে ব্যাংকের ম্যানেজার রামমোহন তার ইন্টারভিউ শুরু করে। বেচারা 2টা কথা বলার সাথে সাথেই বেদ বলে কাট কাট হয়ে গেছে। তখনই লাল শাড়ি পরা এক সুন্দরী চা নিয়ে আসে। বাবলু বলে আরে এই ম্যাডাম কত সুন্দর, এনাকে অ্যাকাউন্টেন্ট বানিয়ে শুটিং করি। অঞ্জলি রেগে বলে আমি এই ব্যাংকেরই অ্যাকাউন্টেন্ট, বুঝেছেন? 3 বছর হয়ে গেছে চাকরি করছি। বেদান বলে আমি মঞ্জু, এই মুভির ডিরেক্টর। আমার টিমের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। ক্লাসরুমের ভিতরে কি হচ্ছে কেউ যেন কিছু দেখতে না পায়, তাই বেদান জানলার কাপড়গুলো আরো ভালো করে মেরে দেয়। তখনই এক পিচ্চি মেয়ে রুমে ঢুকতে গেলে বাবলু তাকে আটকে বলে যাওয়া যাবে না। মেয়েটা বলে ভেতরে আমার পেন্সিল বক্স রেখে এসেছি। অঞ্জলি তাকে যেতে দিতে বললে বাবলু জিজ্ঞেস করে এ কি আপনার মেয়ে নাকি? অঞ্জলি বলে আপনার সমস্যা কি? সকাল থেকে আমার পেছনে পড়ে আছেন কেন? আমার এখনো বিয়েই হয়নি। তখনই সেই পিচ্চি বলে আরে দিদি তো মোহন ভাইয়ার সাথে পালাতে চেয়েছিল, কিন্তু মোহন ভাইয়া তার সোনার গয়না নিয়ে একাই পালিয়ে গেছে। সেই থেকে দিদি বেচারি বিয়েই করেনি। এখন তো লজ্জায় কারোর সাথে কথাও বলে না। অঞ্জলি ঝাড়ি দিয়ে বলে চুপ কর, তোকে এত কথা কে বলতে বলেছে? তোর বাবাকে তোর বয়ফ্রেন্ডের কথা বলে দিব? দুজনে ঝগড়া শুরু করলে বেদান বলে তোমরা অন্য একজনের জন্য ঝগড়া কেন করছো? চোর তো সেই মোহন যে তোমাকে রেখে পালিয়ে গেছে, দোষ তো তার। বাসায় গিয়ে অঞ্জলি সেই বাচ্চাটাকে বলে ওই ডিরেক্টর ঠিকই বলেছিল, মোহন আমাকে ধোকা দিয়ে পালিয়েছে। তাহলে তার জন্য আমি কেন কষ্ট পাবো আর আমি কেন লজ্জায় মাথা নিচু করে থাকবো? বাচ্চাটা জিজ্ঞেস করে ও তা তুমি এখন কি ওই ডিরেক্টরের সাথে পালিয়ে যাবে নাকি? আজ তৃতীয় দিন। 12টা বাজার সাথে সাথেই বেদান্তের টিম সেকেন্ড ব্লাস্টের জন্য রেডি হয়ে যায়। ঘন্টা বাজার সাথে সাথেই ব্লাস্টের কাজও শেষ হয়ে যায়। এভাবেই রোজ রাতে ব্লাস্ট করে বেদান্তের চোরের গ্রুপ সুরঙ্গ বাঁধতে থাকে আর মাটি খুঁড়িয়ে সবার নজর এড়িয়ে ইট সুরকিগুলো নদীতে গিয়ে ফেলে দেয়। এক ফ্যাক্টরিতে শুট করতে গেলে পঞ্চায়েত প্রধান বাসুদা বলে এখানে আমাদের গ্রামের স্পেশাল গুড় তৈরি হচ্ছে, এটা আমরা কাউকে দেখাতে চাই না, তাই ক্যামেরা বন্ধ রাখো। তাই এই চোরেরা এই বিষয়ে কোনো কথাই বলে না। ব্যাংকে গিয়ে অঞ্জলির কাছ থেকে ইনিয়ে বিনিয়ে কথা বের করার চেষ্টা করে যে ব্যাংকে কত টাকা আছে, কোথা থেকে টাকা আসে সব জেনে নেয়। অঞ্জলি বলে ইউএস, চায়না, মালয়েশিয়া সব দেশ থেকে এখানে টাকা আসে। বেদান জিজ্ঞেস করে শুধু গুড় বেচেই এত টাকা আসে? অঞ্জলি বলে এটা গুড় না, এই গ্রামের জন্য সোনা। দিনের বেলা শুটিং এর নাটক আর রাতে সুরঙ্গ খোঁড়ার কাজ, এই নিয়েই তাদের দিন কেটে যাচ্ছিল। পুলিশ অফিসার শিবাই বেদান্তের টিমের উপরে নজর রাখতে শুরু করে। জমিদার মুন্সিকে জিজ্ঞেস করে তোমাকে না ওদের উপরে নজর রাখতে বলেছিলাম, তার আপডেট কি? যেখানে সেখানে গিয়ে শুটিং করছে, এটা কিন্তু ঠিক না। মুন্সি বলে হ্যাঁ ওরা ওদের কাজ করছে, ওরা অনেক ভালো মানুষ। জমিদার বলে যারা ভালো হয় তারাই কিন্তু শেষে ক্ষতি করে যায়। একদিন বিকালের দিকে বেদান্তের টিম ব্যাংকের বাইরে দাঁড়িয়ে জুস পান করছে। তখনই জন এসে অঞ্জলিকে 15 লাখ টাকা দিয়ে বলে এটা হিসাবে জমা করো। অঞ্জলি বলে কাল জমা করলে হবে, আজ তো ব্যাংক বন্ধ হয়ে গেছে। জন বলে না এখনই রাখতে হবে, এটা গ্রামের ভালোর জন্য। অঞ্জলি ব্যাংক নিতে গেলে সেখান থেকে কয়েক বান্ডিল টাকা নিচে পড়ে যায়। এটা দেখে বেদান্তের টিমের চোখ বড় বড় হয়ে যায়। বাবলু বলে আমরা এটা শুট করব? জন বলে কোনো দরকার নেই, শুধু গ্রামের মানুষের শুট করলেই হবে। বাবলু বেদান্তের কানে কানে বলে শহরের থেকে গ্রামে দেখি বেশি টাকা, তুমি গ্রাম বেছে নিয়ে ভালোই করেছো। একদিন রাতে কাজ শেষে লক্ষণ ফিরছে, তখনই পেছনে শিবাইয়ের গাড়ির আওয়াজ পেয়ে লক্ষণ তো ভয়ে কাঁপছে, না জানি এখন কি হয়। শিবাই জিজ্ঞেস করে ঘন্টা যখন বেজেই গেছে তাও তুমি বাইরে কেন ঘুরছো? লক্ষণ বলে আসলে রাতের সৌন্দর্য তুলতে এসেছিলাম। শিবাই বলে দেখি তুমি কেমন কি তুলেছো। লক্ষণ বলে
অন্ধকার তো, তাই ভালো ফুটেজ আসছে না। শিবা লক্ষণকে বলে গাড়িতে ওঠো। লক্ষণ না করলেও শিবা শোনে না। লক্ষণ ভাবতে থাকে যে সে কিভাবে অ্যালার্ট করবে। তখনই তার মনে পড়ে বেদান্ত বলেছিল বিপদ দেখলেই রাশ্মিকা অথবা সামান্থার নাম নেবে। তাই আড়ালে ওয়াকি টকি বের করে শিবাকে জিজ্ঞেস করে আপনার কাকে পছন্দ, রাশ্মিকা নাকি সামান্থা? বারবার একই কথা বলতেই থাকে। সংকেত পেয়ে সঙ্গে থাকা বাকিরা টের পেয়ে যায়। শিবা ঝাড়ি দিয়ে বলে দুজনের কাউকেই না, আমার তো আনুষ্কাকে পছন্দ। স্কুলে পৌঁছালেই শিবা ভিতরে এসে দেখে সবাই সেখানে বসে বসে যার যার মতো কাজ করছে। শিবা জিজ্ঞেস করে পুরো গ্রাম রেখে তোমরা এই ফাঁকা স্কুলে কেন থাকছো? বেদ বলে আমরা গ্রামের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে কাজ করতে চাই। শিবা জিজ্ঞেস করে তোমাদের টিমে আরেকজন আছে না, সে কোথায়? বলতে বলতেই তার সিগারেট নিচে পড়ে যায়। আরেকজন তো সেই নিচে টেবিলের তলেই লুকিয়ে আছে। বাবলু আর জ্যাকের চেহারা ভয়ে মলিন হয়ে যায়। শিবা নিচু হয়ে সিগারেট তুললেও টেবিলের নিচে কিছুই দেখতে পায় না। শিবা বলে রাতে বাইরে ঘোরাঘুরি করবে না, মানুষজন নিখোঁজ হয়ে যাচ্ছে। বাবলু বলে গ্রামে এত শান্তি থাকার পরেও উধাও হয় কিভাবে? শিবার রেগে তাকালে বাবলু চুপ হয়ে যায়। সকালে অঞ্জলিকে দেখে বেদ বলে ব্যাংকে যেতে গেলে একেই পটাতে হবে। বেদ অঞ্জলিকে লিফট দিতে চাইলে অঞ্জলি মানা করে বলে আমি গাড়িতে উঠলে গ্রামবাসী ভাববে আপনার সাথে আমার প্রেম চলছে। অঞ্জলি হাঁটা শুরু করলে বেদ তাকে পটানোর জন্য লক্ষণকে বলে তুই যা, আমিও সাথেই আসছি। বেদ অঞ্জলির কাছে গিয়ে বলে আপনি শিক্ষিত হলেও মন মানসিকতা সেই পুরনো আমলের। আপনার মতো সুন্দরী শিক্ষিত চাকরি করা মেয়ের জায়গা তো গ্রামের পঞ্চায়েত প্রধানের পরই হওয়া উচিত, কিন্তু তবুও আপনি ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছেন। প্রথমে আপনি নিজের চিন্তা ভাবনা পাল্টান, পরে গ্রামবাসীর চিন্তা ভাবনাও বদলে যাবে। এইটুকু পামেই অঞ্জলি সোজা বেদের প্রেমেই পড়ে যায়। রাতে বাসায় গিয়ে চাচাতো বোনকে দিয়ে এফপিতে মঞ্জুনাথের আইডি খোঁজ করে। পরের দিন সকালে লক্ষণ এক গ্রামবাসীর ইন্টারভিউ নিচ্ছে। তখনই ক্যামেরার সামনে এসে অঞ্জলি রেগে বলে বেদান কোথায়, ওকে পুকুরের পাড়ে এসে দেখা করতে বলো। লক্ষণ তাড়াতাড়ি স্কুলে গিয়ে বেদকে ডেকে বলে তুই ওই মেয়েকে কি বলেছিস? ও তোকে ডেকেছে, বলেছে বেদকে ডাকো, কথা আছে ওর সাথে। বেদ অবাক হয়ে যায় যে অঞ্জলি তার আসল নাম জানলো কিভাবে। বেদ পুকুর পাড়ে গেলে অঞ্জলি বলে তুমি ওকে মিথ্যা কেন বলেছো? সারা রাত মঞ্জুনাথ দিয়ে এফবিতে সার্চ করেও পাইনি, পরে মুভি রিলেটেড পেজে গিয়ে আপনাকে দেখেছি। বেদ বলে ও এই কথা, আমি ভাবলাম কি নাকি। আসলে আমার নাম বেদান্ত রাম আর স্ক্রিনের জন্য মঞ্জু। অঞ্জলি বলে মঞ্জু কেমন যেন বয়স্কদের নাম। বেদই ঠিক আছে। বেদ জিজ্ঞেস করে তা আমার আইডি কেন খুঁজছিলে? অঞ্জলি লজ্জা পেয়ে দেয় হাঁটা। বেদ আবারও জিজ্ঞেস করলে অঞ্জলি বলে রিকোয়েস্ট পাঠিয়েছি, একসেপ্ট করে নিয়েন। ব্যাস শুরু হয়ে যায় এদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। আর সারাদিন ফোনে ইটির পিটির করতেই থাকে। অঞ্জলির মনে তো লাড্ডু ফুটছে, নতুন নতুন প্রেমে রং লাগলে যা হয় আর কি। বেদ অঞ্জলির নাচ কাভার করতে থাকে। একদিন অঞ্জলি নিজের থেকে এসে বলে আমার ইন্টারভিউ নিবে না? বেদ বলে অবশ্যই, কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। অঞ্জলি রেডি হয়ে বসলে বেদ জিজ্ঞেস করে ধনপল্লী গ্রাম। অঞ্জলি বলে অদ্ভুত সুন্দর। বাসুদার কথা জিজ্ঞেস করলে অঞ্জলি বলে বাসুদা খালা অনেক ভালো, জমিদার একটা খারাপ লোক, আর ইন্সপেক্টর শিবা সে তো সবাইকে সন্দেহ করে। বেদ মোহনের কথা জিজ্ঞেস করলে অঞ্জলি বলে এটা এখানে বলবো না, তোমাকে আলাদা বলবো। মোহনের কথা বলার জন্য অঞ্জলি বেদকে আলাদা রেখে বলে ওই দিনের পর থেকে আমার সোনা পড়তে ভয় লাগে। বেদ হাতের আংটির কথা জিজ্ঞেস করলে অঞ্জলি বলে এটা বাবার শেষ সম্বল, যখনই মনে পড়ে এই আংটির সাথে কথা বলি। বেদ জিজ্ঞেস করে আমার সম্পর্কে তোমার বাবাকে বলেছো? অঞ্জলি লজ্জা পেয়ে বলে বন্ধু পর্যন্ত বলেছি, এরপর আর বলতে পারিনি। বেদও মনে মনে অঞ্জলিকে পছন্দ করতে শুরু করে। একদিন বেদকে সারাদিন জুস আর শুকনা খাবার খেতে দেখে অঞ্জলির পরের দিন তার জন্য রান্না করে নিয়ে আসে। অঞ্জলি বেদকে গ্রামের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এভাবে দুজনের প্রেম বেশ ভালোই চলছিল। একদিন বেদ আদুকে জিজ্ঞেস করে মেয়েটাকে বেশ ভালোই লাগে। আদু বলে তুই কি এখানে এসব প্রেম করতে এসেছিস? বেদ বলে তাই তো, আমাকে তো ব্যাংকে ডাকাতি করতে হবে। আদু বলে যাই হোক এসব থাকলেও খারাপ না, কখনো না কখনো তো দরকার পড়বেই, কিন্তু আগে ব্যাংক ডাকাতি কর, তারপর প্রেম করিস। জমিদার বেদের টিমের আইডি কার্ডের ফটোকপি দেখে বলে এদের নামের সাথে ছবি তো ম্যাচ করছে না। মুন্সি বলে কিন্তু ম্যাডাম তো পারমিশন দিয়ে দিয়েছে। জমিদার ধমক দিয়ে বলে পারমিশন দেওয়ার ও কে রে? তোকে যা বলছি তাই কর, ওদের সবার উপর নজর রাখ। এক অসহায় মা কান্না করে তার ছেলের ছবি দেখিয়ে বলে আমার ছেলে হারিয়ে গেছে 3 সপ্তাহ হয়েছে, আপনারা বেশি বেশি করে ক্যামেরায় দেখান, তাহলে হয়তো আমার কাছে ফিরে আসবে। তখনই এক চাচা এসে বলে তোমার ছেলে বাবু গ্রামে থেকে কি করবে? ক্ষেত খামারি করা ছাড়া আর কিছুই করার নেই, আমার মতো বয়স হলে এমনিই চলে আসবে। বেদ লক্ষণ বেশ অবাক হয়ে যায়। চাচা লক্ষণকে বলে ক্যামেরা বন্ধ করো, এসব ক্যামেরায় দেখাবে না। সেদিন রাতে প্রতিদিনের মতোই ব্লাস্ট করার সময় হলে বাবলু মাতব্বরি করে বলে আজকে একসাথে 2টো ব্লাস্ট করব, বলেই 2টা বোম ফিট করে দেয়। যেই ঘন্টা বাজে সাথে সাথেই ব্লাস্ট হয়, কিন্তু 2টা বোম থাকায় পুরো গ্রাম নড়ে ওঠে, যেন অনেক বড় ভূমিকম্প হয়েছে। ঘন্টার দেওয়ালে ফাটল ধরে যায়। লক্ষণ বেদ
বাবলু সবাই স্তব্ধ হয়ে যায়। বেদ বাবলুকে জিজ্ঞেস করে গান পাউডার বেশি হয়ে যায়নি তো? বাবলু বলে না। বেদ ওয়াকিটকিতে লক্ষণকে ডাকতে থাকে কিন্তু লক্ষণ কোনো কথাই বলছে না। বেদ দৌড়ে ঘন্টার জায়গায় গিয়ে দেখে পুরো গ্রাম এক জায়গায় জড়ো হয়ে আছে আর ঘন্টা ভেঙে নিচে পড়ে গেছে। গ্রামবাসীর পঞ্চায়েত প্রধান বাসুদা সবার মুখে চিন্তার ছাপ। এত বছরের ঘন্টা কিভাবে ভেঙে গেল? গ্রামবাসী ঘন্টাটা বাসুদার বাসায় নিয়ে গেলে জমিদার বলে এটা আমার পূর্বপুরুষের বানানো, আজ এটা নষ্ট হয়ে গেছে, মানে ইশারা দিচ্ছে তাদের গ্রাম আর গ্রামের প্রথা ঠিক মতো চলছে না। বাসুদা জমিদারকে বলে এটা আমার দাদার বানানো ছিল, এটা নিয়ে আমারও চিন্তা আছে। রাঙ্গা বলে অনেক জোরে শব্দ হয়েছিল, ওখানে কিছু একটা সমস্যা হয়েছে, আমি ঘন্টার নিচ দিয়ে যাওয়া পাইপলাইন আগেই সরাতে বলেছিলাম। বাসুদা বলে যাই হোক না কেন আমরা আবার এই ঘন্টাকে প্রতিস্থাপন করব। এদিকে বেদ বাবলুকে ঝাড়ি দিয়ে বলে কতবার বলেছি বোমের ইন্টেন্সিটি কম রাখতে। বাবলু বলে এর জন্য কিছুই হয়নি। বেদ বলে ইন্টেন্সিটি বেশি থাকলে পুরোনো বিল্ডিং ধসে পড়তে পারে, এটা কি তুমি জানো না? সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। বাবলু বলে ঠিক আছে এখন থেকে কম রাখবো। বেদ বলে এখন ঘন্টা নেই, তাহলে আমরা কাজ করব কিভাবে? তখনই মাতাল জ্যাক এসে বলে বোম এবার জায়গা মতোই লেগেছে, সোজা ব্যাংক পর্যন্ত পৌঁছে গেছি, এখন আর বারুদ বোম কিছুই লাগবে না, চারিদিকে তো টাকাই টাকা। সুড়ঙ্গ দিয়ে চারজন জলদি রওনা দেয়। এক জায়গায় আটকে পড়লে জ্যাক শাবল দিয়ে মাটি খোঁড়া শুরু করে। বেদ মনে মনে বলে ব্যাংক পর্যন্ত পৌঁছানোর জন্য আবার খোঁড়া লাগবে কেন? নকশায় তো এমন নেই, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মাটি খোঁড়া শেষ হতেই সবাই সামনের দিকে এগিয়ে যায়। বাবলু সামনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষণ লাইট মেরে দেখে সেখানে কয়েকটা কঙ্কাল রাখা। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ঘরের যেদিকেই তাকায় সেদিকেই কঙ্কাল। লক্ষণ বলে বোম কোথায় রেখেছিলে? এ তো শ্মশান ঘাট। ভয়ে সবাই চিৎকার করা শুরু করলে বেদ সবাইকে চুপ করিয়ে ম্যাপ দেখে বলে এটা তো পঞ্চায়েত প্রধান বাসুদার বাসা, আমাদের প্ল্যান ঠিকই ছিল কিন্তু আমরা পৌঁছে গেছি বাসুদার বেসমেন্টে। লক্ষণ জিজ্ঞেস করে তাহলে এখন আমরা কি করব? বেদ বলে তা জানি না, আমি নিজেও তো শকে আছি, আমার একটা ব্রেক লাগবে। জ্যাক বলে সামোসা পপকর্ন স্কুলেই আছে, নিয়ে আসবো? এই সময় ওর খাওয়ার কথা মাথায় আসছে। কিছুক্ষণ পর লক্ষণ বলে তুই বলেছিলি এখানে কোনো ক্রাইম হয় না, কিন্তু এখানে তো মনে হচ্ছে ক্রাইম রেট সবচেয়ে বেশি। বাবলু জিজ্ঞেস করে কিন্তু এত কঙ্কাল এখানে কেন? তখনই কারো কাশি শব্দ পেয়ে পেছনের দিকে লাইট মেরে দেখে এক লোক আহত অবস্থায় পড়ে আছে। সবাই তাকে ধরে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসালে লক্ষণ বলে এর মাই তো ক্যামেরার সামনে এসে কথা বলেছিল যে তার ছেলে 3-4 দিন ধরে মিসিং, এর নাম তো বাবু। বেদ জিজ্ঞেস করে এই গ্রামে আসলে কি হচ্ছে? বাবু বলে এই গ্রামে যে গুড় তৈরি করা হয় তা আসলে গুড় না, সেটা কোয়ার্স। কোয়ার্স হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ। বহু বছর আগে ধনাপাল্লেশ্বর তার সমস্ত সম্পত্তি তার ছেলে জমিদারকে দিয়েছিল আর তার অবৈধ সন্তান বাসুদাকে গ্রামের এক কোণার অনুর্বর জমি দেয়। সেখানেই বাসুদা খুঁড়তে খুঁড়তে কোয়ার্স খুঁজে পায় আর জানতে পারে ধনাপাল্লেশ্বরই তার আসল বাবা, তাই তাকে প্রচন্ড রাগে মেরে ফেলে। গুড়ের এক্সপোর্ট করার বাহানায় বাসুদা কোয়ার্স জাহাজে করে অন্য দেশে বিক্রি করে। এই গ্রামে যারা যারা মিসিং হয়ে গেছে তারা সবাই বাসুদার সত্য জানত। যে ওর পথের কাটা হয়ে দাঁড়ায় তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়। বাসুদার মাসুম চেহারার পেছনে এমন এক রাক্ষসী রূপের কথা জানতে পেরে সবাই তো শকড হয়ে যায়। তখনই বেসমেন্টের আলো জ্বলে উঠলে বাবু বলে ও আসছে, তোমরা লুকিয়ে পড়ো। সবাই আড়ালে লুকিয়ে পড়লে বাসুদা ডনের সাথে নিচে নেমে আসে। জন বাবুকে টেনে তুললে বাবু বলে কি ভেবেছো আমাকে মারলে তোমার সত্য কেউ জানতে পারবে না? আজ না হয় কাল কেউ তো ঠিকই তোমার সত্য জানবে। জন বলে এমন অনেকেই এসেছিল, তোর বাবাও এমনই বলতো, সে আর এখন নেই। বাসুদা বলে তুমি যা খুঁজছো সেটা আসলে তোমাকে খুঁজছে বলেই বাবুর গলা কোয়ার্স দিয়ে কেটে দেয়। সাথে সাথেই বাবুর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ে। ভয়ে বেদের টিমের অবস্থা তো নাজেহাল হয়ে যায়। বাসুদা যাওয়ার সময় পায়ে হাড্ডি বাঁধলে জনকে বলে এগুলো এখানে কেন? একটাও প্রমাণ রাখা যাবে না, সব সরাও। বাসুদা চলে গেলে বেদ স্কুলে ফিরে এসে সব তলপি তলপা গুছিয়ে রওনা দিতেই যাবে। তখনই জন এসে জিজ্ঞেস করে এত রাতে কোথায় যাচ্ছ? বেদ আমতা আমতা করে বলে দুদিনের জন্য বাসায় যাব। জন বলে ম্যাডাম ডেকেছে চলো। চারজন পড়ে গেল নতুন এক বিপদে। এসেছিল ডাকাতি করতে, এখন তো জীবন মরণ নিয়ে টানাটানি বেঁধে গেছে। চারজন ভয়ে ভয়ে হাঁটছে। রাস্তায় মুন্সি জিজ্ঞেস করে কি ডিনারে যাচ্ছ? রহস্যময় হাসি দিয়ে বলে যাও যাও। এদিকে চারজন তো ভেতরে ভেতরে ভয়ে যায় যায় অবস্থা। তাদের ভবিষ্যৎ কঙ্কালকে তারা চোখের সামনেই দেখতে পায়। বাসুদার বাসায় পৌঁছালে কাকড়া, মাছ আরো বিভিন্ন রকমের খাবার দিয়ে টেবিল ভর্তি দেখে ভয়ও হয়, আবার লোভও সামলাতে পারে না। মাছে এক কামড় দিতেই যাবে। বাসুদা সে জিজ্ঞেস করে কাজ কেমন চলছে বেদান্ত? ভয়ে সবার খাওয়া বন্ধই হয়ে যায়। বাসুদা বাবলুকে বলে তোমার কি খবর? লক্ষণ আমতা আমতা করলে বাসুদা বলে চিন্তা করো না, তোমরা যেমন আমার সম্পর্কে জেনেছো আমি
আমিও তোমাদের সম্পর্কে জেনেছি। বেদান সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় আর বাবলু পরিবারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। লক্ষণ, তুমি তো সবসময় ভয়ই পাও। লক্ষণ বলে, ম্যাডাম এই ডকুমেন্টারির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কিছু বলার আগেই বেদ বলে, আমরা পুরনো জীবন ভুলে নতুন করে শুরু করতে চাই। বাসুদা বলে, হ্যাঁ আমার তো ডকুমেন্টারি খুবই পছন্দ। গত পরশুই তো বিউটিফুল লোটাস নামের একটা ডকুমেন্টারি দেখলাম। সেখানে লোটাসকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তুমি আমাদের গ্রামকে সেভাবেই দেখাবে, শুধু গুড় ফ্যাক্টরিতে যাবে না। বাসুদা বাসা থেকে ফিরে লক্ষণ বোতল ভর্তি পানি মাথায় ঢেলে মাথা ঠান্ডা করে। এরপর রেগে বেদকে বলে, ওই বাসুদা আমাদের সবার নাম জেনে গেছে। আমরা কি করি না করি, কোথায় থাকি সে সব জানে। একই তো প্ল্যান ফেল, তার উপরে নতুন বিপদ। তোর প্ল্যানটা তো জনমের ফালতু প্ল্যান। বেদ বিরক্ত হয়ে বলে, কে জানতো আমরা গিয়ে বেসমেন্টে পৌঁছাবো? লক্ষণ জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? বেসমেন্টে মরে পড়ে থাকবো? বেদ বলে, বাসুদা সব জানে, আজ না হয় কাল আমাদেরকে মেরেই ফেলবে। কিন্তু সুরঙ্গের কথা তো আর জানে না। আমাদের বাঁচার একমাত্র উপায় সুরঙ্গ বন্ধ করে দেওয়া। এরপর স্কুলের ফ্লোর ডাম্প করে ডকুমেন্টারি বানিয়ে চলে যাব। বাবলু হাত জোর করে বলে, অনেক হয়েছে, তুমি যা যা বলেছো সব করেছি, কিন্তু আর না। আমি পুলিশের কাছে যাচ্ছি, বাসুদা সম্পর্কে সব বলে দিব। যার ইচ্ছা হয় আমার সাথে আসতে পারো। বেদ তাকে টেনে বলে, পুলিশের কাছে গিয়ে কি বলবে? ব্যাংক ডাকাতি করতে এসেছিলে? পুলিশে বাসুদার লোক না, এর কি গ্যারান্টি আছে? বাবলু বলে, আমার স্ত্রী আর বাচ্চা আছে, যদি তাদের কোনো ক্ষতি করে দেয়? বেদ বলে, বাসুদা গুড় আর ফ্যাক্টরি বাদে সবকিছু শুট করার পারমিশন দিয়েছে। কথা বোঝার চেষ্টা করো। আমরা ডকুমেন্টারি বানিয়ে চুপচাপ এখান থেকে চলে যাব। সবাই রাজি হয়ে সুরঙ্গ বন্ধ করার কাজ শুরু করে দেয়। লক্ষণ বেদকে বলে, তুই যা করিস না কেন সেটাই হবে যেটা তোর ভাগ্যে লেখা আছে। বেচারাকে সান্ত্বনা না দিয়ে উল্টা আরো ভয় দেখাচ্ছে। পুকুর পাড়ে বেদ অঞ্জলিকে ডাকলে সে তার চাচাতো বোনকে নিয়ে আসে। অঞ্জলি জিজ্ঞেস করে, কি হয়েছে? বেদ বলে, একা একা লাগছিল তাই ডেকেছি। জীবনে অনেক কিছু করার চিন্তা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন কিছুই হচ্ছে না। থাক, তুমি চলে যাও। বলেই হাঁটা দিলে অঞ্জলি গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি যা করতে চাও তেমনটাই হবে। বেদ বলে, ভাগ্য সবসময় সাথে থাকে না। এই ফিল্ম বানাতে গিয়ে কত কি করেছি, ঠিক ভুল জানি না, কিন্তু আমি এগোতে পারছি না, এক জায়গায় আটকে গেছি। অঞ্জলি বলে, আমিও একবার এমন দ্বিধায় পড়ে গিয়েছিলাম, তখন বাবাই পথ দেখিয়েছিল। এখন বাবাকে তোমার দরকার। বলে আংটি খুলে পরিয়ে বলে, তোমার স্বপ্ন ডকুমেন্টারি সব পূরণ করো। শিবা ব্রিজের মাটি নিয়ে চেয়ে দেখে সেখানে বারুদের কিছু অংশ। কনস্টেবল বলে, কোনো বাচ্চা হয়তো বাজি ফুটিয়ে এখানে রেখে গেছে, কিন্তু সন্দেহ করা তো পুলিশের কাজ। তাই শিবার মনে খটকা লাগতে থাকে। বাসুদার বাসায় আজ পঞ্চায়েতের মিটিং আছে, বেদ সেখানে শুট করবে। লক্ষণ ডিরেকশন চাইলে বেদ বলে, রাক্ষস আসলে তাকে ক্যামেরায় নিবি, এরপর যখন সে কথা বলবে ক্যামেরা তার দিকেই ধরবি। বাসুদা আসলে জমিদার জিজ্ঞেস করে, ঘন্টা বানানোর কি হলো? বাসুদা বলে, আমি প্ল্যান করেছি নতুন জায়গায় ঘন্টা বানাবো। জমিদার আগে জায়গাতে বানাতে বললে বাসুদা বলে, পুরোনো জায়গায় যতবারই বাধা হবে না কেন ততবারই ছিঁড়ে যাবে। রাঙা বলে, পানির সমস্যা সমাধান করার জন্য ধর্মঘণ্টার নিচে পাইপ দিয়েছেন, আগে ওই পাইপ লাইন সরান, তারপর সেখানে ধর্মঘণ্টা আবারও বানান। জমিদার বলে, পুরো গ্রামবাসী পানি পাবে বলে নিজের বাসার সামনে ধর্মঘণ্টা নিচ দিয়ে ব্যাংক পর্যন্ত লাইন টেনেছ, এরপর ব্যাংকের নিচ দিয়ে ট্যাঙ্ক পর্যন্ত পাইপের লাইন বসিয়েছ। এই কথা শুনে বেদ ভাবে থাকে, তাহলে ব্যাংকের নিচ দিয়ে পাইপ লাইন আছে আর সেই লাইন নদীতে গিয়ে মিশেছে। বাসুদা রেগে দাঁত খিটমিট করলে জন গ্রামবাসীকে বলে, ম্যাডাম তোমাদের ভালো কথা ভেবেই এটা করেছিল, আর আজ তোমরা তার উপরে আঙ্গুল তুলছো। জনের কথায় পাত্তা না দিয়ে সবাই একটা কথাই বলতে থাকে যে আমরা ধর্মঘণ্টা আগের জায়গাতেই চাই। সবার শেষে বেদ রাঙ্গাকে ক্যামেরার সামনে বসিয়ে জিজ্ঞেস করে, পাইপলাইনের জন্য ঘন্টা ভেঙে গেছে তাই না? রাঙ্গা বলে, একদম তাই। বেদ জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলেন তো, ওই পাইপলাইন কি বাসুদার বাসা থেকে তারপর ধর্মঘণ্টার নিচ দিয়ে গেছে? রাঙ্গা বলে, আরে না না, পানির ট্যাঙ্কের নিচ দিয়ে পাইপ প্রথমে ব্যাংকে গেছে, তারপর ব্যাংক থেকে গ্রাম প্রধানের বাসার নিচ থেকে নদীর পথে গেছে, মানে একদম সোজা গ্রামের বাইরে। লক্ষণ হতবাক হয়ে বেদের দিকে তাকিয়ে থাকে। বেদ বলে, আমাদের সফলতার রাস্তা পেয়ে গেছি। লক্ষণ জিজ্ঞেস করে, তুই আবার প্ল্যান করছিস? বেদ বলে, হ্যাঁ, আমাদের এখন সুড়ঙ্গ বন্ধ করা দরকার নেই। বেদ লক্ষণকে বলে, আমি যা বলছি চোখ বন্ধ করে ভাব। লক্ষণ চোখ বন্ধ করলে বেদ বলে, বাসুদা আর ব্যাংক পর্যন্ত পাইপলাইন আছে, সুড়ঙ্গ খোঁড়া থেকে পাইপলাইন খোঁড়া বেশি সহজ। যেই কাজ 10 দিনে হওয়ার কথা ছিল তা মাত্র 4 দিনেই হয়ে যাবে, আর আমরা সোজা ব্যাংকে প্রবেশ করতে পারবো। লক্ষণ বুকে হাত রেখে বলে, তুই গত পরশুই বললি আমরা বাসায় যাব। বেদ বলে, তখনকার অবস্থা একরকম ছিল আর এখন অন্যরকম। পাশে এক মোরগ ডাক দিলে বেদ বলে, দেখ মোরগও ইশারা দিচ্ছে, এখন আমি আমাদের লাকি চার্মের কাছে যাচ্ছি। বলেই ক্ষেতের ধারে রাস্তা দিয়ে হাঁটতে থাকা অঞ্জলির কাছে গিয়ে অঞ্জলিকে গিয়ে জড়িয়ে ধরে। অঞ্জলি বলে, আরে সরো, কেউ দেখে ফেলবে। বেদ বলে, দেখো আমার কিছুই যায় আসে না, আমি যা ভেবেছিলাম সবকিছু সেভাবেই হচ্ছে, আর তা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। অঞ্জলি বলে, কি হয়েছে? বেদ বলে, তুমি সাথে থাকলে আমি ওয়ার্ল্ড ব্যাংকও ডাকাতি করতে পারবো। অঞ্জলি বলে, তোমার জন্য তো এই গ্রামের ব্যাংকই যথেষ্ট,
তখনই বাবলু কল করে বলে জ্যাককে পুলিশ গ্রেফতার করেছে। ভেদ, বাবলু আর লক্ষণ দৌড়ে থানায় গিয়ে দেখে জমিদার শিবাকে বলছে জ্যাককে গ্রেফতার করেছো কেন? শিবা বলে গ্রামে যেখানে সেখানে সে মাটি ফেলছিল। জমিদার বলে আমি তাকে মাটি ফেলতে বলেছিলাম। শিবা বলে মাটিতে বোম ব্লাস্টের বারুদ পাওয়া গেছে। জমিদার সেই বারুদ দেখাতে বললে শিবা বলে সেটা আজ নেই, গতকাল পেয়েছিলাম। জমিদার বলে আসল অপরাধীদেরকে ধরো, এই নিরীহদের পিছনে কেন পড়ে আছো? এরা এই গ্রামের অতিথি। প্রমাণ না থাকায় শিবা জমিদারের কথায় জ্যাককে ছেড়ে দেয়। থানার বাইরে এসে ভে জমিদারকে ধন্যবাদ দিলে জমিদার বলে বাসায় আসো, কথা আছে। বাসায় নিয়ে চারজনকে চা দিয়ে জমিদার এক বান্ডেল টাকা দিয়ে বলে এই 1,00,000 টাকা রাখো, তোমাদের একজনকে মারতে হবে। ভেদ বলে আমরা মুভি বানাই, কন্টেন্ট কিলার না। জমিদার বলে বাস্তবে খুন করতে বলিনি, মুভিতেই খুন করবে। আমার বাবা ধানাপল্লেশ্বরকে বাসুদা খুন করেছে, সেটাই দেখাবে, আর ওকে সরিয়ে পঞ্চায়েত প্রধান আমাকে বানাবে। ভেদ বলে বুঝে গেছি স্যার, পরবর্তী পঞ্চায়েত আপনি হবেন। জমিদার বলে হ্যাঁ, আর আরেকটা বিষয় মাথায় রাখবে, এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে, আর কেউ জানবে না। বাইরে গাড়িতে এসে লক্ষণ জিজ্ঞেস করে এবার আমাদেরকে বোঝাও জমিদার কি বললো। ভেদ বলে আর কি, টাকা তো এসেই গেছে, আমাদের সুদিনও চলে এসেছে। সবাইকে ব্যাংকের সামনে এনে বলে আমাদের সুড়ঙ্গ বন্ধ করার দরকার নেই। বাবলু জিজ্ঞেস করে তুমি শিওর যে এখানে পাইপলাইন আছে? ভেদ বলে 100% শিওর। বাবলু বলে তাহলে অপেক্ষা করছো কেন? ভেদ বলে আমাদের টিমে আরেকজনকে লাগবে, আর সেই আরেকজন হলো অঞ্জলি। রাতে অঞ্জলি মন্দিরে বেদের জন্য পূজা করতে এসেছে। বেদ মন্দিরে এসে অঞ্জলিকে বলে তোমার সাথে একটু কথা আছে বলে অঞ্জলিকে স্কুলে নিয়ে আসলে 3 বলদকে দোলায় ঝুলতে দেখে বলে এদের সামনেই বলবে? 3 জন বলে হ্যাঁ বলো বলো। সব শোনার পরে অঞ্জলি বলে তার মানে আসলে তুমি ডাকাতি করতে এসেছো? আমি ঘুরে ফিরে আবারও এক চোরের প্রেমে পড়েছি, আগেরটা তাও ছোটখাটো চোর ছিল, আর তুমি তো ডাকাত। বেদ বলে গল্প এখানে শেষ হয়নি। এরপর অঞ্জলিকে সুড়ঙ্গ দেখালে অঞ্জলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বেদ সুড়ঙ্গ দিয়ে অঞ্জলিকে নিচে নিয়ে আসে। অঞ্জলি বলে ভেবেছিলাম তুমি রাজমৌলি হবে, তা না পুরো ডাকাত হয়ে গেছো, তোমাকে আমি সত্যি ভালোবেসেছিলাম। সুড়ঙ্গ দিয়ে বাসুদার বাসার বেসমেন্টে নিয়ে আসলে অঞ্জলি এত কঙ্কাল দেখে ভয়ে চিৎকার করে ওঠে। বেদ মুখ চেপে বলে বাসুদা জানতে পারলে আমরা কঙ্কাল হয়ে যাব। বাসুদার সব সত্য জানালে অঞ্জলি বলে আমাদের গ্রামে এত ক্রাইম হচ্ছে আর আমরা কিছুই জানি না, এখন কি করব? সুড়ঙ্গ থেকে বের হয়ে অঞ্জলি বলে আমি তোমাদেরকে সাহায্য করলে আমিও ফেসে যাব। পেছন থেকে 3 জন বলে আরে হিরো তোমার কিচ্ছু হতে দিবে না। অঞ্জলি বেদের হাত ধরে বলে আমরা এখান থেকে শুরু করব। সবাই কাজ শুরু করে দেয়। বেসমেন্টের অপর দিকে 20 মিটার খুঁড়ে পাইপলাইন পায়। অঞ্জলিকে একটা সেন্সর রিমোট দিয়ে বলে তুমি ব্যাংকের সামনে আর ভেতরের লকারে গিয়ে রিমোট প্রেস করবে, আর আমি মাটির নিচে পাইপের ভেতর থেকে বুঝে যাব কখন কোথায় থামতে হবে। অঞ্জলি ভয়ে ভয়ে রিমোটের বাটন প্রেস করে। লক্ষণ ছবি নেওয়ার বাহানায় অঞ্জলির কাছে গিয়ে বলে এভাবে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকলে লোকে সন্দেহ করবে। অঞ্জলির রিমোটের সিগন্যাল পেয়ে বেদ তার পাইপলাইনে মার্ক করে রাখে। একদিন অঞ্জলির সাথে হাঁটতে হাঁটতে বেদ বলে প্রথমে তো বলে ফেসে যাবে, এখন তো ভালোই কাজ করছো। বলেই খেয়াল করে বাবুর মা বাবুর অপেক্ষায় দরজায় বসে কান্না করছে। বেদ তার কাছে গিয়ে বলে আপনি খাবার খেয়েছেন? বাবুর মা তখনও ছেলের কথায় জিজ্ঞেস করতে থাকে। বেদ বলে আপনার মন হয়তো ক্ষুধার্ত না, কিন্তু পেট থেকে ক্ষুধার্ত। বাবুর মা বলে বাবু এভাবেই কথা বলতো। বেদ তার টিফিন বক্স বাবুর মাকে দিয়ে খেয়ে নিতে বলে। বেদের এই আচরণ অঞ্জলির বেশ ভালো লাগে। বাবুর মা জিজ্ঞেস করে আমার ছেলে আসবে তো? বেদ বলে বিশ্বাস রাখেন, আপনাকে শক্ত হতে হবে। বেদ অঞ্জলির কাছে আসলে অঞ্জলি বলে তাহলে কি এখন ব্যাংক লুট করবে? বেদ আবার আদুর সাথে কথা বলতে চলে আসে। আদু বলে সব তো ঠিক আছে, কিন্তু কেমন যেন অশুভ একটা গন্ধ পাচ্ছি। তুমি সবসময় ঝামেলা বাগাও কেন? আমার সাথে থাকতে পারো না? তবে আদুর সন্দেহই ঠিক হয়। জ্যাক কাজ করার সময় ড্রিঙ্কস করতে যে বাসুদার বেসমেন্টে ভুলে ওয়াকি টকি রেখে চলে আসে। জন বেসমেন্টে এসে ওয়াকি টকি পেয়ে বাসুদার কাছে নিয়ে যায়। জন বলে আমি শিওর এটা বাবুর কাজ। বাসুদা বলে আশেপাশে অনেক মৌমাছি ভন ভন করছে, বাবু মারা গেছে এই বিষয়ে কেউ না কেউ অবশ্যই কথা বলবে, চোখ কান খোলা রাখবে। পরের দিন অঞ্জলি লকার রুমে গিয়ে রিমোট প্রেস করে। সিগন্যাল পেয়ে ভেদ ওয়াকি টকিতে বলে আমরা পেয়ে গেছি, আজ রাতেই কাজ শেষ করব। এই কথা বাসুদাও ওয়াকি টকিতে শুনতে পায়। বাসুদা জনকে বলে আজ রাতে গ্রাম আর গ্রামের বাইরে সাকিব খানের বরবাদ মুভিটা দেখাবে। রাতে জন বাসুদার কথার মতো প্রজেক্টরে মুভি দেখায়। বাসুদাকে কল দিয়ে বলে আমি এর কারণ বুঝলাম না। বাসুদা বলে ওয়াকি টকিতে কথা বলতে হলে 2 কিলোমিটারের ধারে কাছে থাকতে হবে, ভালো করে দেখো ওই মুভি দেখতে কে কে আসেনি। জন বলে জমিদার, পুলিশ, মঞ্জুনাথের টিম আর অঞ্জলি আসেনি। সাথে সাথেই বাসুদা অঞ্জলির বাসায় আসে। অঞ্জলি বাসুদাকে দেখে ঘাবড়ে গেলে বাসুদা বলে ভেতরে আসতে বলবে না? অঞ্জলি ভেতরে আসতে বললে বাসুদা ভেতরে গিয়ে জিজ্ঞেস করে তুমি মুভি দেখতে যাওনি কেন? অঞ্জলি বলে আজ ব্যাংকে অনেক কাজ ছিল তাই ক্লান্ত লাগছে। বাসুদা বলে একটা প্রশ্ন ছিল বলেই ওয়াকিটকি বের করে বলে আলফা বি কে। অঞ্জলি ভয়ে বলে আমি ওদের আগেই মানা করেছিলাম, আমার কথা শোনেনি। বাসুদা বলে আমি তো ঢিল ছুঁড়েছিলাম, এখন তো দেখছি সঠিক জায়গায় লেগে গেছে, বাকিদের নামগুলো তাড়াতাড়ি বলে দাও। লক্ষণ, বাবলু আর জ্যাক খাবার খাচ্ছে। তখনই অঞ্জলি ওয়াকিটকিতে লক্ষণকে বলে তাড়াতাড়ি বাসুদার বাসার বেসমেন্টে আসো। লক্ষণ সুড়ঙ্গ
সুরঙ্গ দিয়ে বেসমেন্টে এসে বলে প্ল্যান তো একটু পরে শুরু হবে, তুমি এখন কেন এসেছো? পাশ থেকে বাসুদা বলে কারণ আমি তোমার অপেক্ষা করছিলাম। এভাবেই একে একে বাবলু, জ্যাক সবাইকে ডেকে বেসমেন্টে নিয়ে আসে। সব শেষে বেদের পালা। লক্ষণ বেদকে বেসমেন্টে ডাকে, ফিস ফিস করে বলে রাশ্মিকা, সামান্থা। বেদ বুঝে যায় কোনো একটা ঝামেলা তো আছে, তবুও বলদ বেদ হামাগুড়ি দিয়ে সুরঙ্গ বেয়ে বেসমেন্টে আসে। সবার চেহারায় ভয়ের ছাপ। পেছনে বাসুদাকে দেখে বলে বুঝে গেছি যে এবার আমরা ভয়ানক ফাঁসা ফেসেছি। সাথে সাথে জন এক ঘুষি দিয়ে বেদকে বেহুশ করে দেয়। এরপর এই চোর বাহিনীর উপরে শুরু হয় নিষ্ঠুর অত্যাচার। কখনো লোহা রডের বাড়ি তো কখনো ইলেকট্রিক শক। সারা রাত এমন অত্যাচারের পরে সবার অবস্থা নাজেহাল বানিয়ে ডাইনি বাসুদা বলে তোমরা বলতে চাচ্ছ তোমরা আমার আসল রূপ সবাইকে দেখাতে নয় বরং ব্যাংক ডাকাতি করতে এসেছো? তাহলে আমার বেসমেন্টে পৌঁছালে কিভাবে? আমাকে কি বলদ মনে হয়? তোমাদের একটাকেও আমি জীবিত রাখবো না। জানের ভয়ে সবাই তো একদম কান্নাকাটি শুরু করে দেয়। হঠাৎ জন এসে বলে ওই জমিদার ফ্যাক্টরিতে এসে ঝামেলা করছে। বাসুদা রাগে খিটমিট করতে করতে এদেরকে এভাবেই রেখে দ্রুত ফ্যাক্টরিতে যায়। দুঃখে না সুখে কে জানে। জ্যাক তো হো হো করে হাসতে থাকে। লক্ষণ জিজ্ঞেস করে তুই কি পাগল হয়ে গেছিস? জ্যাক বলে এখানে আসার পর থেকে একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। সবাই বিশ্বাস করলো আর আজ সত্যি বললো সেটা আর কেউ বিশ্বাস করলো না। বেদ হঠাৎই শয়তানের মতো হাসতে শুরু করে। লক্ষণ বেচারা বোকার মতো তাকিয়ে জিজ্ঞেস করে তুই আবার হাসছিস কেন? বেদ বলে কারণ আমি আরো একটা মিথ্যা বলেছি। তুই যখন ওয়াকি টকিতে বিপদের সংকেত দিয়েছিলি তখন আমি বুঝে গিয়েছিলাম সামনে ঝামেলা আছে, তাই জমিদারকে কল দিয়ে বলি যদি আপনি এই গ্রামের পঞ্চায়েত প্রধান হতে চান তাহলে আপনাকে বর্তমান পঞ্চায়েতকে সরাতে হবে। তাকে সব বুঝিয়ে ছোট একটা চাকু সাথে নিয়ে এখানে আসি। বলেই বুক পকেট থেকে চাকু বের করে দড়ি কেটে ফেলে। তার মানে এর মাথায় ভালো বুদ্ধিও আছে। এদিকে জমিদার কারখানার শ্রমিকদেরকে বলে গ্রামের নিয়ম অনুযায়ী 9টার পরে সব কাজ বন্ধ থাকে, তাহলে তোমরা এখানে কি করছো? তখনই বাসুদা আর জন আসলে বাসুদা জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? জমিদার রেগে বলে এত রাতে তোমার ফ্যাক্টরিতে কি এমন কাজ হচ্ছে যে এরা এখনো কাজ করেই যাচ্ছে? কারখানার ট্রাক্টর বা কোথায় যাচ্ছে? ওই গুড়ে তুমি কি পাচার করছো আমি সব জানি। বাসুদা তার আসল রূপ বের করে বলে তাতে তোর সমস্যা কি সেটা আগে বল। জানিস যার মৃত্যুর সময় কাছিয়ে আসে সেই এই ফ্যাক্টরিতে গোয়েন্দাগিরি করতে আসে। বাসুদার এই ঠান্ডা মাথার সাইকো রূপ দেখে জমিদার বেচারা ভয়ে কাঁপতে শুরু করে। বেদ সবাইকে ছাড়লে লক্ষণ বলে এই ডাইনি ফিরে আসার আগেই আমাদেরকে পালাতে হবে। বেদ বলে আমরা যে কাজের জন্য এত কষ্ট করেছি সেটা শেষ না করে যাব না, টাকা তো আমি নিয়েই যাব। লক্ষণ বলে তুই কি পাগল হয়ে গেছিস? বাসুদা আসলে সব শেষ। বেদ বলে সে গেলেও বা কি হবে, সে আসলেও বা কি হবে? সে তো আর আমাদের ব্যাংক ডাকাতির কথা বিশ্বাস করেনি, তাই এই টানেল বেয়ে সোজা স্কুলে গিয়েই উঠবে। বাবলু বলে আমরা ব্যাংকে চলে গেলেও ফেরার সময় আবার এখানেই আসা লাগবে, তখন কি হবে? বেদ বলে তোমরা সবাই এই টানেল বন্ধ করে ব্যাংকের বাইরে অপেক্ষা করবে। আমি লকার রুম থেকে টাকা নিয়ে সোজা ব্যাংক থেকে বের হব। দেখতে দেখতে গভীর রাত হয়ে যায়। বেদ ব্যাংকের দেওয়াল টোকে একটা ব্যাগ নিয়ে নেমে বাকিদের কাছে এসে ব্যাগ ভর্তি টাকা দেখায়। সবার তো মাথায় হাত, এটা কিভাবে হলো? আসলে আদু তাকে বলেছিল আমরা অপর মানুষের উপরে যতই বিশ্বাস করি না কেন সেই বিশ্বাস নিজের আত্মবিশ্বাস থেকে বেশি হওয়া উচিত না। তাই এরা যখন বাসুদার জালে পা দিয়ে একের পর এক ধরা খাচ্ছিল তখন বেদ একাই সেই পাইপলাইন থেকে লকার রুমে উঠে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাগটা সরিয়ে রেখেছিল আর এখন সোজা ব্যাংক থেকে টাকার ব্যাগটা নিয়ে চলে এসেছে। সবাই তো এত টাকা দেখে সেই টাকা ছুঁয়ে দেখায় ব্যস্ত। জ্যাক বলে তুমি তো টাকা পেয়েই গিয়েছিলে আর লক্ষণ তোমাকে সংকেতে বুঝিয়ে দিয়েছিল যে আমরা বিপদে, তাহলে তুমি টাকা নিয়ে চলে যেতে পারতে, আমাদের জন্য ওই বেসমেন্টে আসলে কেন? বেদ বলে আমি তোমাদের সবাইকে নিজে খুঁজে এখানে এনেছি। এই গ্রামের আসল সত্য জানার পরে তোমরাও তো আমাকে ছেড়ে চলে যেতে পারতে। যখন তোমরা আমাকে ছাড়োনি তখন আমি কেউ তোমাদেরকে ছেড়ে দিব? আপনাদের সবাইকে আমি নিজে খুঁজে এনেছি, তাই আপনাদের দায়িত্ব আমার, তো আপনাদের আমি কিভাবে ছেড়ে যাব? লক্ষণ বলে হয়েছে এবার তাড়াতাড়ি চল। তখনই পাশ থেকে পুলিশের গাড়ি গেলে সবাই তো ভয়ে একদম শক্ত হয়ে বসে। বেদ বলে আমি শিবাকে কল দিয়ে বলেছি স্কুলে গেলে তারা এই গ্রামের নিখোঁজ হওয়া সবাইকে পেয়ে যাবে। বাসুদার বেসমেন্টে কঙ্কাল পেলে বাসুদা ফেসে যাবে আর এসব হওয়ার আগে আমাদেরকে এই গ্রাম থেকে বের হতে হবে। জঙ্গলের রাস্তা দিয়ে বেদ গাড়ি চালাচ্ছে। অঞ্জলি বলে এখান থেকে সোজা গেলে হাইওয়ে পাওয়া যাবে, মোহন আমাকে শিখিয়েছিল। মোহনের কথা শুনতেই বেদ রেগে অঞ্জলির দিকে তাকালে অঞ্জলির সামনের দিকে কি যেন দেখে ভয়ে তাকিয়ে থাকে। সেদিকে তাকাতেই দেখে ডাইনি বাসুদা তার লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভয়ে ভয়ে গাড়ি থেকে নামতেই জন জমিদারকে নিয়ে আসে। বেচারা জমিদার তো কিছুই বুঝতে পারছে না। শিবা ততক্ষণে স্কুল রুমে গিয়ে সুরঙ্গ দেখে সুরঙ্গ থেকে বের হতেই দেখে বাসুদার বাসা নিচের বেসমেন্টে সারি সারি কঙ্কাল পড়ে আছে। বাসুদা প্রচুর রেগে চিৎকার করে বলে আমার অবৈধ ব্যবসা আর এই ক্ষমতা পাওয়ার জন্য এতগুলো বছর আমি কত কি না করেছি, আর তোমরা এক রাতের মধ্যেই সব নষ্ট করে পালাচ্ছ। এদের সব কটাকে মেরে ফেলো। সাথে সাথেই বাসুদার লোকেরা গিয়ে সবাইকে পশুর মতো মারতে থাকে। এদের এমন
ভয়ানক অবস্থা দেখে জমিদার সুযোগ বুঝে সটকে পড়ে। তার মানে কি এই চোরের দল শেষমেশ বাসুদার হাতেই মারা যাবে? একজন বেদকে মেরে বাসুদার পায়ের উপর ফেলায়। বেদ অসহায়ের মতো কাকুতি মিনতি করে বলে, দয়া করে আমাদেরকে যেতে দিন, আমরা আর কোনো দিন এখানে ফিরবো না। বাসুদা কি আর এত সহজে ছেড়ে দেবে? হঠাৎ বাবলু দেখে সে তো বোমের পাশেই শুয়ে আছে। জলদি একটা বোম নিয়ে জোরে চিৎকার করে বেদকে সরতে বলে সেই বোম বাসুদার দিকে ছুড়ে মারে। বাসুদা আর জন ভয়ে সরে গেলে বোম ফাটে আর এই পাঁচজন প্রাণপণে ছুটতে থাকে। বেদ হঠাৎ তাদেরকে থামিয়ে বলে, এভাবে পালালে বাসুদা আর তার লোক আমাদেরকে ধরে ফেলবে, কারণ তার লোক সবসময় পুরো গ্রামকে ঘিরে রাখে। আমাদের এখন অন্য কোনো প্ল্যান করতে হবে, তোমরা ড্রোন রেডি করো। আজ গ্রামবাসীদের বাসুদার আসল রূপ দেখিয়ে দিব। কিছুক্ষণ পরেই সবাই গ্রামের বাইরে যেখানে বড় স্ক্রিনে মুভি দেখছে সেখানে এসে সবাইকে সত্য বলে দেয়। সব শুনে সবাই হতবাক হয়ে বলে, আমাদের গ্রামে ক্রাইম হচ্ছে। হঠাৎই সবাই হো হো করে হাসতে থাকে। এই পাঁচজন ঠিক বুঝে উঠতে পারে না এখানে কি হচ্ছে। তখনই পেছন থেকে বাসুদা আর জন আসলে বাসুদা হাসতে হাসতে বলে, এই পুরো গ্রাম আমার, আর এই গ্রামের সব লোক আমার লোক। গল্পে আবার কোন লেভেলের টুইস্ট! সবাই সন্দেহের চোখে অঞ্জলির দিকে তাকালে অঞ্জলি বলে, আমি এসব কিছুই জানি না। রাঙা বলে, ওই অঞ্জলির বুদ্ধি কম, আর যারা বুদ্ধিমান তারা আমাদের দলে, আর যারা বলদ তাদের জায়গা বেসমেন্টে। আর ওই জমিদার তো মাথা মোটা, তাই সে এখন ফ্যাক্টরিতে পড়ে আছে। এবার এদেরকে কে বাঁচাবে? সবাই অঞ্জলি গিয়ে নিয়ে হাসাহাসি করলে অঞ্জলি রেগে বলে, কি আমি বলদ? আমাদের ড্রোনটা বের করো তো। সাথে সাথেই ড্রোন বের করে আনলে বেদ বলে, ওই যে মেশিনটা দেখছো না, ওটা দিয়ে তোমাদেরকে লাইভ দেখানো যাবে, তাও আবার অডিও ভিডিও একদম ক্লিয়ার। তাই আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে পুরো ইন্ডিয়ায় তোমাদের গ্রামের আসল সত্য জানিয়ে দিব। লক্ষণ বেদকে বলে, পাগল হয়েছিস নাকি? এই ড্রোন নিয়ে জীবনেও লাইভ দেখানো সম্ভব না, অডিও তো শোনাই যাবে না, আর ভিডিও তো আসবে অস্পষ্ট। বেদ বলে, যা বলছি তাতে খালি সাই দিয়ে যা, এই বলদরা অত বুঝবে না। এদের ফিস ফিস করে কথা বলতে দেখে বাসুদার সন্দেহ হলে বলে, তোমাদের কোনো কথাকে আমি আর বিশ্বাস করি না। বেদ বলে, লক্ষণ প্রজেক্টরের প্রমাণ দেখাতো। লক্ষণ প্রজেক্টরে ড্রোন কানেক্ট করে সবাই ভিডিও দেখাতেই সবাই এবার বেদের কথা বিশ্বাস করে নেয়। বেদ বলে, আমার এই ব্যাগে 25 কোটি টাকা আছে, অর্ধেক রাখো আর বাকি অর্ধেক নিয়ে আমরা চলে যাব। তোমরা শুধু পুলিশকে ভুয়া নাম দিয়ে একটা টাকা চুরির কেস করবে, আর যদি চালাকির চেষ্টা করো তাহলে প্রমাণ তো আছেই, পুরো দুনিয়াকে তোমাদের আসল সত্য জানিয়ে দিব। বাসুদা বেশ ঘাবড়ে যায়। জন বলে, ম্যাডাম এদের সাথে ডিল করাটাই বুদ্ধিমানের কাজ হবে, না হলে পুরো গ্রাম জেলে যাবে। বাসুদা রাজি হয়ে গেলে জন বলে, ম্যাডাম তোমাদের ডিলে কথা শেষ করার আগেই ড্রোন ধপ করে মাটিতে পড়ে যায়। মানে ড্রোনের চার্জ শেষ হয়ে গেছে, এবার তো সব শেষ। এদের সবার বোকার মতো চেহারা দেখে জন বলে, কোনো ডিল হবে না। আর বাসুদা জোরে জোরে হাসতে হাসতে বলে, তোদের দেখে তো আমারই মায়া হচ্ছে, তোদের ভাগ্য আসলেই খারাপ, তোদের ভাগ্যে আসলে আমার হাতে মৃত্যু লেখা, বেচারা। বেদ অসহায়ের মতো টাকার ব্যাগের দিকে তাকায়। কল্পনায় তার আদু বলে, অনেক হয়েছে, এবার হার মেনে নে, আর কিছুই সম্ভব না। বলেই আদু গায়েব হয়ে যায়। বেদ সব আশা ভরসা হারিয়ে টাকার ব্যাগটা জনকে দিয়ে বলে, সব দোষ আমার, আমি এদেরকে এসবে জড়িয়েছি, আমাকে মেরে ফেলো, তবে এদেরকে ছেড়ে দাও। জন টাকার ব্যাগ নিয়ে বেদকে জোরে এক লাথি দিয়ে বলে, অন্য গ্রামে গেলে তাও জীবনটা আজ ফেরত পেতি। বেদ মাটিতে পড়তেই অঞ্জলির দেওয়া সে আংটি মাটিতে পড়ে যায়। অঞ্জলি মনে মনে দোয়া করে যেন কোনোভাবে তারা আজ সবাই বেঁচে যায়। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকে উঠলে বেদ আংটিতে কি যেন দেখতেই সামনে তাকিয়ে দেখে ধনপল্লীর ওয়াটার ট্যাঙ্ক। বেদের মনে পড়ে সে রাঙাকে জিজ্ঞেস করেছিল এই পাইপলাইন বাসুদার ঘরের নিচ থেকে নদী পর্যন্ত যায় নাকি। কালো বলে, রাঙা বলেছিল এই পাইপলাইন ওয়াটার ট্যাঙ্কের নিচ থেকে সোজা ব্যাংকে যায়, ব্যাংক থেকে বাসুদার ঘরের নিচ থেকে গ্রামের বাইরে বের হয়েছে। বেদ আংটিটা পরে সবার কাছে এসে বলে, যেভাবেই হোক ওই ওয়াটার ট্যাঙ্কে উঠতে হবে। সবাই তো অবাক হয়ে তাকায়। এদিকে সামনে থেকে গ্রামের সবাই তাদের দিকে ধেয়ে আসছে। আজ যেন এই রাক্ষসরা তাদেরকে খুবলে খাবে। বাবলু বোম দেখিয়ে বলে, খবরদার কেউ এক পায়ে গেলে সব কটাকে ভর্তা বানিয়ে দিব। সবাই ভয়ে দাঁড়িয়ে গেলে এই চোরের দল প্রাণপণে ছোটে ট্যাঙ্কের দিকে। বাবলু বোমটা ফেলে দে দৌড়। বোম না ফাটলে সবাই বুঝে যায় এরা আবারও তাদেরকে বোকা বানিয়েছে, তাই রেগে তাদের পেছনে দৌড়ায়। আজ তো এদেরকে মেরেই ফেলবে। পাঁচজন কোন রকমের প্রাণপণে ছুটে ট্যাঙ্কের উপরে উঠলে জন বলে, এবার পালিয়ে কোথায় যাবি? হয়তো লাফ দিয়ে মরতে হবে, নয়তো আমাদের হাতে মরতে হবে। পাঁচজন তাদের দিকে তাকিয়ে আচমকাই লাফ দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রাঙার মনে পড়ে সে নিজেই বেদকে পাইপলাইনের কথা বলেছিল, তাই মনে করার চেষ্টা করতে করতে বলে, তার মানে এরা সোজা গিয়ে স্কুল থেকে বের হবে। এই কথা শোনা মাত্রই জন সবাইকে নিয়ে স্কুলের সেই সুরঙ্গের মুখের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু কারো কোনো খোঁজই নেই। কিছুক্ষণ পরই সুরঙ্গ থেকে উঠে আসে অফিসার শিবা। এদিকে রাঙা বলে, তার মানে এরা গ্রামের বাইরে লেগের পথ থেকে বের হবে, কিন্তু বাকি সবাই তো তার এই কথা শোনার আগেই স্কুলে গিয়ে বসে আছে। রাঙা তাকিয়ে দেখে সে একাই বড়দের মতো দাঁড়িয়ে আছে। এজন্যই বলে সময়ের কথা সময় বলতে হবে। এদিকে শিবা বলে, এবার তো আমার প্রমোশন পাক্কা, পুরো
গ্রামই দেখি চোরের আড্ডাখানা বানিয়ে রেখেছো। বেদ তখন তার টিম নিয়ে গ্রামের বাইরে বের হয়ে আসে। তখনই জোরে বৃষ্টি শুরু হলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সকাল হয়ে যায়। একটা দোকানের সামনে সবাই মন খারাপ করে বসে আছে। তখনই মোরগ ডেকে উঠলে লক্ষণ ভয়ে বেদের দিকে তাকায়। না জানি এখন আবার কি বুদ্ধি বের করে। বেদ বলে যে টাকার জন্য এত কিছু করলাম, সেই টাকা হারালো, তবে যা নিয়ে বেঁচে ফিরেছি এটাই অনেক। তবে একটা সুযোগ এখনো আছে। আমাদের কাছে গ্রামের সবার ইন্টারভিউ আর ফ্যাক্টরি, কোয়ার্টস পাথর সবকিছু ফুটেজ আছে। এবার আমরা এই ডকুমেন্টারি পাবলিশ করে সবাইকে প্রমাণ করব যে আমরাও মুভি বানাতে পারি। ব্যাস, ডকুমেন্টারি পাবলিশ হওয়ার সাথে সাথেই ধনপল্লী গ্রাম যে এতদিন সবাইকে কিভাবে ধোকা দিয়ে অবৈধ ব্যবসা করে ধনী গ্রামের খেতাব পেয়েছিল তা ফাঁস হয়ে যায়। সাথে সাথেই বাসুদা আর তার পুরো গ্রামের অপকর্ম ফাঁস হয়। আর অফিসার শিবা বাসুদাকে ধরে জেলে পড়ে। এত বছর পর জমিদার তার পারিবারিক রাজত্ব ফিরে পেয়ে খুশিতে পঞ্চায়েত প্রধানের আসনে বসে। গল্প চলে আসে কয়েক সপ্তাহ পর। এমন এক ডকুমেন্টারি বানানোর জন্য বেদ নামি দামি অ্যাওয়ার্ড নেওয়ায় ব্যস্ত। তখন লক্ষণের কাছে একজন ডাইপারে ড্রাগ পাচারের খবর দিয়ে বলছে ডকুমেন্টারি করতে। বেচারা বিরক্ত হয়ে কলই কেটে দেয়। বেদকে সকাল সকাল মেডিটেশন করতে দেখে অঞ্জলি বলে, নতুন কোনো চুরির প্ল্যান করছো নাকি? বেদ রেগে বলে, আমি এখন ভালো হয়ে গেছি, মুভির কাজ শুরু করব। কিছুক্ষণের মধ্যেই প্রডিউসার আসবে। তখনই জমিদারকে দেখে বেদ হতবাক হয়ে যায়। জমিদার সত্যিকারের জমিদারের ভাব নিয়ে বলে, আমি সেই প্রডিউসার, তোমার সাথে মুভি বানাতে এসেছি। বেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, এতে আপনার কি লাভ? জমিদার ভয়ানক এক হাসি দিয়ে বলে, তোমার ডকুমেন্টারির জন্য আমি পঞ্চায়েত প্রধান হয়েছি, আর এবার যদি মুভি বানাও তাহলে তো সোজা এমএলএ হয়ে যাব। মানে মানুষের চাহিদার শেষ নেই। বেদ জিজ্ঞেস করে, তা গল্প কি নিয়ে হবে? জমিদার বলে, কেন, ধনপল্লীতে যা হয়েছে তা নিয়েই হবে। বেদ হবে ডিরেক্টর, লক্ষণ হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর অঞ্জলি হবে নায়িকা। বলেই বিশাল অ্যামাউন্টের চেক ধরিয়ে দেয়। ব্যাস, শুরু হয়ে যায় মুভির কাজ। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।